প্রাণপণ হয়ে উঠছে খোকন। পিছনে একদল পুলিশ। খুনটা একদম নিপুণই ছিল, তাড়াহুড়ো করতে গিয়ে কাঁচা কাজ করে ফেলেছে। যাই হোক, এখন প্রাণ বাঁচানো নিয়ে কথা। গলির মুখ দিয়ে যেই খোকন বেরোতে যাবে, হঠাৎই ওর চোখের সামনে নেমে এলো ঘন নিকষ অন্ধকার। চারিদিকে কেউ নেই, কোনো শব্দ নেই, পুরোপুরি ঘন অন্ধকার। কোথা থেকে কি হচ্ছে খোকনের কাছে সবই ধোঁয়াশা। আস্তে আস্তে সব স্বাভাবিক হলে ও দেখলো অন্ধকার গলিতে একা দাঁড়িয়ে। পুলিশের দলটার কোনো চিহ্ন নেই। হঠাৎ পিছনে একটা শব্দ। হতচকিত হয়ে পিছনে ঘুরে তাকাতেই একটা 17-18 বছরের ছেলেকে দেখলো খোকন। তার মুখটা দেখে চমকে গেল খোকন। এ কি, এ যে সে নিজে! সব সব মনে পড়েছে তার। এই তো সেই গলি, সেই বেলেঘাটা যেখানে তার প্রথম খুন। ছেলেটার হাতের রক্তমাখা ছুরিটা তার ইঙ্গিতবাহী। তবে কি, না না না, সে করি কি ওর সম্ভব? খোকনকে চমকিয়ে দিয়ে 18 বছরের আগেকার খোকনই খোকনের গলায় ছুরিটা চালিয়ে দিল। রক্তাক্ত খোকন বুঝতে পারলো সে আবার ফিরে এসেছে 2034-এ। তার লুকিয়ে পড়া দেহটাকে ঘিরে পুলিশ দাঁড়িয়ে। গাড়ি থেকে নেমে মনটা খচখচ করে উঠল ডক্টর দেবদূত রায়ের। পয়সার লোভে সে প্রিয় বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করবে, না করলে আবার জীবন সংশয়। কিছুটা এগিয়ে অবাক হলো সে। রাস্তা পার করতে গিয়ে দেখলো কোথায় হাসপাতাল, শহরটাই বা কোথায়? এত গ্রামের বুকে একটা ছোট্ট স্কুল। কিছুটা দূরে একটা বড় গাছের তলায় বসে একটি বাচ্চা ছেলে হাপুস নয়নে কাঁদছে। ডক্টর রয় বাচ্চাটির পাশে গিয়ে বসলো এবং বলল, কি হয়েছে বাবু, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কাকু, আমার গ্রামের কিছু লোক আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছিল, না হলে ওরা বাবাকে মেরে দেবে বলেছিল। তাও আমি করিনি। কি কাজ সেটা জানতে চাইল না ডক্টর। তার সব মনে পড়েছে, আর এই ছেলেটা তারই শৈশব। সে বলল, কখনো নিজের উপর বিশ্বাস হারাবি না। তুই যেটা করেছিস সেটা অন্যায় নয়, সেটাই ঠিক। সবসময় নিজের উপর ভরসা রাখবি, দেখবি সব ঠিকঠাক থাকবে। আর সবসময় একটা কথা জানবি, তুই যাই করিস না কেন, যখন তোর পাশে কেউ থাকবে না, পিছন ঘুরলে দেখবি তোর মা বাবা ঠিক দাঁড়িয়ে আছে। পরের কথাটা রায় জানতো। মাও ঠিক এই কথা বলেছে। আস্তে আস্তে সবকিছু চোখের সামনে থেকে সরে গেল। ডাক্তারবাবু আবার দেখলেন মাল্টি স্পেশালিটি হসপিটাল। ঠিক করলেন এবারও কোনো অন্যায় কাজ করবেন না। So, welcome ladies and gentlemen. Today we are here discussing about our topic of psychological time dilation. The fact you know is very interesting. Every day, lots of facts and ideas strike our brain. But as usual, we forget most of the facts. But surprisingly, 100% of it is stored in our brain. The fact is that we are yet to discover the physical existence of our feelings. But it is our feeling that determines the importance of particular memories of our day-to-day lives. For example, imagine that your mother said you to do something and you remember it very easily rather than something that your neighbor told to his son or daughter. Also, it is true that sometimes we get recurrence of certain past events, which may be either via our dreams that we refer to as consolidations, or it may be via our direct vision of past occurrences. Actually, we are time travelers, or better to say psychological time travelers, which is driven by nothing other than our brain. According to some scientists, time is unidirectional and it only moves from the past towards future sequence. But our recent studies reveal that our brain and its feelings can lead us to the backtrack of time, which sometimes may be really helpful or sometimes it may cause some serious problems. Thank you. পুরো হল হাততালিতে মেতে উঠল। আজকের এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলেন ভুবন বিখ্যাত বিজ্ঞানী দেবোত্তর ভট্টাচার্য।
আজ 2025 সালে তাকে হকিংস মেডেল দিয়ে পুরস্কৃত করল রয়্যাল সোসাইটি অফ লন্ডন তার সাইকোলজিক্যাল টাইম মেশিন থিসিসটার জন্য। কি ঘটছে এই কলকাতায়? একের পর এক খুন, রহস্য মৃত্যু, লালবাজার চিহ্নিত দাগী অপরাধীদের পাশাপাশি একের পর এক রাজনৈতিক নেতাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে। সবকটি অস্বাভাবিক, প্রতিবারই সবার সামনে ভিকটিম মারা যাচ্ছে, কিন্তু খুন হতে কেউই দেখছে না। এখন শোভাবাজার থেকে উদ্ধার হওয়া আদিল হোসেনও মৃত্যুর আগে শুধু নিজের নামই নিয়ে গেছেন। এছাড়াও খোকন। টিভিটা বন্ধ হয়ে গেল। ঘামে জামাটা ভিজে গেছে ডক্টর সৌম্যরূপ পালের। সে বুঝতে পেরেছে নেপথ্যে কে। ঠিক 9টা বছর আগে স্রেফ খ্যাতির লোভে আর পয়সার জোরে সে প্রচুর লোক লাগায় রাজনৈতিক ক্ষমতাও। কিন্তু হঠাৎই ফোনটা বেজে উঠল। অচেনা নম্বর। ফোনটা ধরল সৌম্যরূপ। অপর প্রান্ত থেকে কেউ বলে উঠল, কিরে সমরূপ, টাকা টাকা টাকা, স্রেফ টাকার জোরে কি আর ভুবন জয় করা যায় কখনো? এত বড় বিজ্ঞানী হয়ে গেলি, তাও টাকার জোরে। এভাবে কি আর কখনো নিজের নতুন আবিষ্কার করা যায়? দেখ, বাইরে কে এসেছে। ফোনটা কেটে গেল। সৌম্যরূপ বৃথা চিৎকার করল। এবার কলিং বেল বাজার শব্দ পেল সে। কিছু একটা খারাপ পূর্বাভাস পাচ্ছে ও। জয়ার থেকে বন্দুকটা নিয়ে এগিয়ে এসে দরজা খুলতেই অবাক হলো সে। কোথাও কেউ নেই। বাগানের দিকে কিছুটা এগোলেই পিছন থেকে যেন নিজের গলায় শুনল, হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিষ্ঠুর দ্বন্দ্ব, ঘোর কঠিন পন্থ তার, লোভ জটিল বন্ধ। এটা যে তার সবচেয়ে প্রিয় পংক্তি। পিছনে ঘুরেই অবাক হলো সে। এই যে সৌম্যরূপের সামনে সৌম্যরূপই দাঁড়িয়ে। ভালোভাবে চারিদিকে তাকিয়ে ওর মনে হলো এটা 2034 নয়, এটা অতীত। উল্টো দিকে সৌম্যরূপ হেসে বলল, হ্যালো, ডক্টর সৌম্যরূপ পাল স্পিকিং। কে কে বলছেন? নিজেই খুব চালাক ভাবিস না দেব। আমি জানি তুই অনেক বড় বিজ্ঞানী, তাহলে আমার সামনে আমারই মেকআপ করে আমাকেই ভয় দেখাবি? এত সাহস তোর? দাঁড়া। বলে 2034-এ সৌম্যরূপকে প্রতিরোধ করতে না দিয়ে গুলি চালিয়ে দিল তার অতীত। সময়ের কাঁটা পুনরায় 2034-এ সৌম্যরূপের নিথর দেহ কেনে দিল, যার হাতেই ছিল আত্মঘাতী বন্দুকটা। মাঝে 9টা বছর কেটে গেছে। আজ কাগজটা পড়ে দেবত্তায় ভীষণ শান্তি পেয়েছে। ল্যাবে গিয়ে নির্দিষ্ট সুইচটা টিপে ঘড়িটা পড়ে মুচকি হাসলো দেবত্তায়। ঘরে ফিরে চা খেতে খেতে বুঝলো পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। বলে নিজেও একটা চেয়ার টেনে বসলো। তারপর দেবত্তায়কে বলল, বস। চোখ মুখ তো দেখছি একদম পুরো শুকিয়ে গেছে। সব শেষ। আর বেঁচে থেকে কি হবে? জানি, সবই বুঝতে পারছি। যতই হোক আমারও তো একটা সময় ওটাই জীবন ছিল না। 2025-এর দেবত্তায় নির্বাক। 2034-এর দেবত্তায় বলল, আমি তারপরেও 9টা বছর বেঁচেছি। আর ইচ্ছে নেই, কাজ শেষ। স্রেফ শেষ কাজটাই বাকি আছে, বৃত্তিটা পূরণ করতে হবে। তো কাকে মারতে হবে? উত্তর না দিয়ে বর্তমানে দেবত্তায় বলল, নিজের ওপর কখনো ভরসা হারাবি না। প্রতিশোধ তোকে নিতেই হবে। এমনভাবে নিতে হবে যাতে ওরা নিজেদেরকে মানে। দুজনে একই ব্যক্তি, আলাদা সময়, অতীত আর ভবিষ্যৎ। একজন আরেকজনকে মারবে, যেটা আত্মহত্যাও বলা যায় না, আর খুনও না। তোর কাছে এবার থেকে উপায় থাকবে অতীতে যাওয়ার আর অতীতকে ভবিষ্যতে আনার, যেভাবে আমি আজ তোকে এখানে এনেছি। এখন এবার কি হবে? আমি কি করব? নিজের হাত থেকে ঘড়িটা খুলে নিজেই সেটা 2025-এর দেবত্তার হাতে পরিয়ে দিল 2034-এর দেবত্তায়। বলল, এবারেই তো আসল খেলা শুরু রে। সময় এখন তোর হাতে।
যেটা আমার আর নেই। তবে তোর হাতেও কিন্তু আর মাত্র 9টা বছরই সময় আছে। ঘড়ির কাঁটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। 2025-এর দেবোত্তর 2034-এর দেবোত্তর চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। সৌম্যরূপ ছিল দেবোত্তরের সর্বাপেক্ষা জটিল প্রতিদ্বন্দ্বী। পিতৃসূত্রে তার প্রচুর অর্থ ছিল। দুজনেরই পড়াশোনা একই পথে, একই সাথে। দুজনেই তাত্ত্বিক পদার্থবিদ্যায় পিএইচডি। কিন্তু দেবোত্তর ছিল সৌম্যরূপের থেকে অনেক এগিয়ে। সে একের পর এক নতুন জিনিস আবিষ্কার করতে থাকে, দেশে বিদেশে খ্যাতি অর্জন করতে থাকে। সেখানে সৌম্যরূপ থাকে তিমিরে। এমন সময় দেবোত্তর তার জীবনের সেরা আবিষ্কার করে, সাইকোলজিক্যাল টাইম মেশিন, যা তাকে নোবেলের দাবিদার করে তোলে। সেই আবিষ্কারের কথা সৌম্যরূপ জানতে পারে দেবোত্তরের হকিংস মেডেল পাওয়ার পর। অর্থের লোভ দেখিয়ে আবিষ্কার কিনতে চাইতে গিয়ে ব্যর্থ হলে দেবোত্তর পুরো পরিবারকে মেরে ফেলে। কেবল দেবোত্তর সৌভাগ্যবশত বাঁচে। রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় সৌম্যরূপের গায়ে আঁচড়ও লাগেনি। সেই ঘটনারই প্রতিশোধ নেওয়া শুরু করে দেবোত্তর, এবং সে ভবিষ্যতে দেবোত্তরের সাথে দেখা করে এবং সেই দেবোত্তরের দেওয়া ঘড়ির সাহায্যেই নিজের বা অন্য কোনো ব্যক্তির সময় প্রবাহ নিয়ন্ত্রণ করে। নিজের প্রিয় বন্ধু দেবদূতকে বাঁচায়, পরিবারের লোকের খুনি খোকনকে মারে হাদিল হোসেনকেও। একে একে সমস্ত কালপিটকে মেরে সবার শেষে সৌম্যরূপের সাহায্যেই মারে সৌম্যরূপকে। 29 সেপ্টেম্বর 2034 বিকেল 5:52। জানি না 9টা বছর ভবিষ্যৎ কিভাবে বানিয়েছিল, তবে মনে হয় এই ঘড়ি কেউ বানায়নি। আমি যেভাবে পরের দেবোত্তরকে এই ঘড়িটা দিয়ে দিলাম, সেভাবেই এক ব্রহ্মাণ্ডের দেবোত্তর আর এক ব্রহ্মাণ্ডের দেবোত্তরকে দিয়ে চলেছে এই ঘড়ি, যার উৎস বোধহয় সুপ্রিম সোর্স। তারপর থেকে শুধু এক ব্রহ্মাণ্ড থেকে আর এক ব্রহ্মাণ্ড ঘুরে চলেছে এই ঘড়ি। ঘড়িটি আমাকে অনায়াসেই নোবেল এনে দিতে পারত, কিন্তু আমি তা কখনোই চাইনি, কারণ এটা আমার আবিষ্কার নয়। সময় শেষ, আর লিখব না। বৃত্তিটা শেষ করতে হবে তো, তাই না বন্ধু? বিদায়। ডায়েরিটা বন্ধ করে উঠল দেবোত্তর। নিজের প্রিয় ল্যাবটা শান্তভাবে দেখে নিল শেষবারের জন্য। তারপর এক কাপ কফি ও বন্দুকটাকে নিয়ে বাবা, মা, স্ত্রী ও ছেলেকে নিয়ে তোলা ছবিটা টি টেবিলে রেখে চেয়ার টেনে বসল। হয়তো এবার দেখা হবে মহাপ্রস্থানের পথে। সারা জীবন ভীষণ আগ্রাসী মনোভাবের দেবোত্তর, তবুও চোখের কোণে জলটা সে মুছল। আজকের দিনটা খুবই বিশেষ তার কাছে। কান্না কিছু গলায় দেবোত্তর বলল, হ্যাপি বার্থডে ম্যান। একটা বন্দুকের গুলির আওয়াজ চারিদিকের নিঃশব্দকে খান খান করে দিল। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি নিজেদের বন্ধুদের সঙ্গে ও পরিবারের মানুষদের সাথে শেয়ার করুন। আর বন্ধুরা, আমি কিচ্ছু জানি না সাবস্ক্রাইব লেখা বাটনটা আর বেল আইকনে ক্লিক হয়ে যাওয়া চাই।